গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব মিস্ট্রি কুইন আগাথা ক্রিস্টির লেখা কিংবদন্তি গোয়েন্দা এরকুল পোয়ারোর গল্প মিস্টার ডেভেনহেইমের অন্তর্ধান রহস্য। পোয়ারো আর আমি দুজনেই চায়ের টেবিলে আমাদের পুরনো বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জ্যাপকে আশা করছিলাম। আমাদের ল্যান্ডলেডির একটা বদ অভ্যাস আছে, চায়ের কাপ ডিশ টেবিলের ওপর না রেখে একরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া। তাই পোয়ারো চায়ের টেবিলের সামনে বসে অনেকক্ষণ ধরে সেগুলো ঠিক ঠিক জায়গায় রাখছিল। ধাতুর তৈরি টিপটের গায়ে জোরে জোরে একবার নিঃশ্বাস ফেলল পোয়ারো। তারপর পকেট থেকে সিল্কের রুমাল বার করে সেটার ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করে মুছে নিল। ওদিকে কেতলিতে টকবক করে জল ফুটছে, আর তারই পাশে এনামেলের তৈরি একটা ছোট্ট সসপ্যানে ফুটছে খানিকটা পুরু ও মিষ্টি চকোলেট। আঙুল দিয়ে খানিকটা চকোলেট তুলে পোয়ারো মুখে দিয়ে বলল, এটা তোমাদের ইংরেজ জাতের একটা মারাত্মক বিষ, দাঁতের জম। মুখে সমালোচনা করলেও এই সুস্বাদু খাদ্যবস্তুটি মুখে দিলেই বোঝা যায় যে সেটি তার কতই না প্রিয়, যা ভাষায় বোঝানো যাবে না। এই সময় নিচে সদর দরজার বাইরে থেকে কে যেন টুকটুক শব্দে জোরে জোরে টোকা দিল। বোধহয় ল্যান্ডলেডি দরজা খুলে দিলেন, কারণ একটু পরেই ইন্সপেক্টর জ্যাপ এসে ঘরে ঢুকলেন। তার ভঙ্গিমায় সেই স্বভাব সুলভ ফুর্তিবাজ ভাবটা স্পষ্টতই ফুটে থাকতে দেখা গেল। আশা করি খুব বেশি দেরি করিনি। একগাল হেসে পোয়ারোর সঙ্গে করমর্দন করতে করতে জ্যাপ অনেকটা কৈফিয়ত দেবার ভঙ্গিতে বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, এতক্ষণ মিলারের সঙ্গে বকবক করতে গিয়ে বসে গেছিলাম আর কি। মিলার কি মনে পড়ে? হ্যাঁ, ডেভেনহেইমের কেসটা উনি তদন্ত করছেন। নামটা শোনা মাত্র আমার কান দুটো খাড়া হয়ে উঠল। মিস্টার ডেভেনহেইমের আকস্মিক নিরুদ্দেশ হওয়াটা খুবই রহস্যময়, যে কারণে গত 3 দিন ধরে শহরের যত সংবাদপত্র আছে তাদের সম্পাদক ও সাংবাদিকরা সবাই মিলে এই খবরটাকে কেন্দ্র করে তোলপাড় করে চলেছে। মিস্টার ডেভেনহেইম সম্পর্কে কে কত বেশি এবং কত তাড়াতাড়ি খবর সংগ্রহ করতে পারে তারই একটা অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাদের মধ্যে। সাংবাদিকরা ছড়িয়ে পড়েছে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে। এবার সেই নিখোঁজ মিস্টার ডেভেনহেইমের প্রসঙ্গে আসা যাক। ইনি পেশায় একজন ব্যবসায়ী, জগৎ বিখ্যাত ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ডেভেনহেইম অ্যান্ড স্যালমনের সিনিয়র পার্টনার তিনি। গত শনিবার তিনি সেই যে প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফিরে আসেননি। আজ পর্যন্ত তাকে কেউ কোথাও দেখতে পায়নি, আর তার হদিশও পাওয়া যায়নি। এহেন চাঞ্চল্যকর প্রসঙ্গ উঠতেই আমি একটু নড়ে চড়ে বসলাম, কান খাড়া করে রাখলাম। উদ্দেশ্য, জ্যাপের মুখ থেকে কৌতূহল জাগানো কোনো অজানা তথ্য যদি বার করা যায় তখন শুনতে যেন ভুল না করি। আজকের দিনে ডেভেনহেইমের মতো একজন বয়স্ক লোকের পক্ষে হঠাৎ নিখোঁজ হওয়া যে প্রায় অসম্ভব, কথা কেন যে আগে ভাবিনি সেটাই আমার কাছে ভীষণ আশ্চর্য লাগছে। দেখো হেস্টিংস, তোমাকে আমি আগেই বলেছি, আবার এখনো বলছি, যা বলবে মাথা ঘামিয়ে একটু ভেবেচিন্তে ঠিক ঠিক কথাটা বলবে। রুটি মাখনের প্লেটটা সতর্কতার সঙ্গে একপাশে সরিয়ে রেখে পোয়ারো এবার একটু ধমকের সুরেই বলে উঠল, নিখোঁজ হওয়ার ব্যাপারে তুমি কি কিছুই বোঝোনি? এই কেসে নিখোঁজ হওয়া বলতে তুমি কি বোঝাতে চাইছো? স্পষ্ট করে খুলে বলো তো। নিখোঁজ নিখোঁজই। মুগ্ধ হেসে আমি পাল্টা প্রশ্ন করলাম, নিখোঁজ কয় প্রকার হয় শুনি? আমার সঙ্গে ইন্সপেক্টর জ্যাপও না হেসে থাকতে পারলেন না। কে জানে, আমার কথায় হাসির খোরাক থাকলেও থাকতে পারে। পোয়ারোর দৃষ্টি এড়ায় না। ভুরু কুঁচকে চকিতে একবার আমাদের দুজনকে দেখে নিয়ে পোয়ারো মুখ খুলল। হ্যাঁ, এটা কোনো ঠাট্টার ব্যাপার নয়। এখানে বলে রাখি, নিখোঁজ 3 প্রকারের হয়। প্রথম রকম নিখোঁজ হলো সেটা সাধারণভাবে ঘটে থাকে, আর সেটা হলো কেউ যদি নিজের ইচ্ছায় নিখোঁজ হয়। দ্বিতীয় প্রকার নিখোঁজ হলো কোনো দুর্ঘটনাজনিত ব্যাপারে কিংবা অন্য কোনো কারণেই হোক, যদি কারোর স্মৃতিশক্তি লোপ পায়, সেক্ষেত্রে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসে না, নিখোঁজ হয়ে যায়। বাড়ির কথা মনে থাকলে তবে তো ফিরবে।
এরকম নিখোঁজ হওয়া ব্যক্তি বড়ই দুর্লভ, কিন্তু কালে ভদ্রে যদি কখনো এক আধটা ঘটে যায় তখন তা খাঁটি সত্যি না হয়ে যায় না। সবশেষে তৃতীয় প্রকার নিখোঁজ হলো খুন। আর সবার অজান্তে কাক পক্ষীকে না জানিয়ে লাশ পাচারে সাফল্য লাভ করলে স্বভাবতই মৃত ব্যক্তির খোঁজ পাওয়া সম্ভব নয়। তা এই 3 প্রকার নিখোঁজ ব্যক্তির তোমার মতে খোঁজ পাওয়া কি একেবারেই অসম্ভব? হ্যাঁ, অনেকটা সেরকমই তো, উত্তরে আমি বললাম। অন্তত আমার ধারণা এই রকম। এই ধরো, যেমন হঠাৎ কোনো কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তুমি আর বাড়ি ফিরে আসতে পারলে না, সাময়িকভাবে নিখোঁজ হয়ে গেলে, তবে একেবারে চিরদিনের জন্য নয়। একদিন না একদিন তুমি ঠিক তোমার কোনো পরিচিত জনের চোখে পড়ে যেতে বাধ্য, আর সে তখন তোমাকে শনাক্ত করবে, ফিরিয়ে আনবে তোমাকে তোমার বাড়িতে। বিশেষ করে ডেভেনহেইমের মতো এমন একজন সবার পরিচিত ও বিখ্যাত লোকের বেলায় এরকমই ঘটবে। তার দেখা কেউ না কেউ ঠিক পাবেই। তারপর দেখো, রাতারাতি কাউকে হাওয়া করে দেওয়া যায় না। একদিন না একদিন তাদের দেখা ঠিক পাওয়া যাবেই, হয়তো দূরে কোনো এক অজানা জায়গায় কিংবা কোনো এক গুপ্ত জায়গায়। খুন করলে তা কখনোই অজানা থাকে না, কিংবা চিরকালের জন্য চাপা দিয়ে রাখা যায় না, প্রকাশ হয়ে পড়তে বাধ্য। যেমন ধরো, অফিসের ক্যাশ ভেঙে পালানো কোনো ক্যাশিয়ার, কিংবা নানান জায়গা থেকে প্রচুর টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করতে কেউ যদি অন্য কোথাও পালিয়ে যায়, দুটি ক্ষেত্রেই তারা কেউই খুব বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না। পুলিশ মারফত ঠিক তাদের হদিশ পেয়ে যাবে। আর ধরো, তারা যদি বিদেশে কোথাও পালিয়ে গিয়ে আশ্রয় নেয়, তাহলে সেখানকার সমস্ত রেল স্টেশন আর বিমানবন্দরের উপর কড়া নজর রাখা হবে। অন্যদিকে অপরাধী যদি পালিয়ে না গিয়ে তার দেশের ভেতরেই আত্মগোপন করে থাকে, সেক্ষেত্রে তার ফটো বিভিন্ন সংবাদপত্রে ছাপানো হয়। প্রতিদিন সকাল সন্ধ্যায় যাদের সংবাদপত্র পড়ার অভ্যাস, সেই ফটো তাদের চোখে ঠিক পড়বেই, এবং সে যেখানেই লুকিয়ে থাক না কেন, সেখানকার লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশের হাতে ঠিক তুলে দেবেই। আর এভাবেই সব নিখোঁজ লোকের খোঁজ ঠিক পাওয়া যায়। তোমার কথা আমি অস্বীকার করছি না, পোয়ারো শান্ত সংযত গলায় বলল। কিন্তু তুমি সাধারণ লোকের মতো একটা জায়গায় ভুল করছো। যেমন ধরো, যে লোক নির্দিষ্ট সব লোকেদের চোখের সামনে থেকে কিংবা নিজের কাছ থেকে আড়াল করতে চাইছে, তার কথা কি তুমি একবারও ভেবে দেখবে না? তুমি হয়তো তাকে খুবই দুর্লভ ভাবছো, হয়তো তোমার ধারণাই ঠিক, কিন্তু দেখবে সেই লোকটি আবার সব সময় নিয়ম আর পদ্ধতি অনুযায়ী কাজ করে থাকে। যদি সে ক্ষমতালোভী, প্রতিভাধর এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় আর নিজের গতিবিধির দিকে ঠিক ঠিক নজর রাখে, তাহলে সেই লোকই আবার পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হলো না কেন? এ কথাটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। পুলিশের চোখে ধুলো দিলেও তোমাকে অবশ্যই পারবে না, ইন্সপেক্টর জ্যাপ ঠাট্টা করে বললেন। মসিয়ে পোয়ারো, তুমি কি বলো? আমি ঠিক বলিনি? তোমার চোখকে কেউ কি ধুলো দিতে পারবে? কেন পারবে না? পোয়ারো অতি বিনয়ের সঙ্গে বলল, এরকম রহস্যময় কেসের সমাধান করতে গিয়ে আমি একটি নির্দিষ্ট আর যথাযথ বিজ্ঞানসম্মত পথ ধরে চলি, যা অঙ্কের মতো মিলে যায়। এ কথা মেনে নিলেও তবু বলবো, এই যে তুমি বললে আমার চোখকে ধুলো দিতে পারবে না, এটা ঠিক নয়, আর আমিও এরকম কৃতিত্ব কখনো দাবি করব না। এ প্রসঙ্গে আরেকটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যে কোনো জটিল কেসের রহস্যের সমাধান আমি করে থাকি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। কিন্তু আমি বলতে পারি, এই প্রজন্মের তরুণ গোয়েন্দাদের মধ্যে কজন আমার পদ্ধতি অনুসরণ করে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সবার কথা বলতে পারবো না, মাথা নেড়ে জ্যাপ বললেন। তবে এই কেসের তদন্তের ভার যার উপর পড়েছে, সেই তরুণ অফিসার মিলার খুবই চালাক চতুর ছেলে। তার তদন্তের কাজ খুবই নিখুঁত, যেমন পোড়া চুরুটের খসে পড়া ছাই, হাত বা পায়ের ছাপ, এমনকি পাউরুটির এক আধটা টুকরো ওর নজর এড়ায় না। কাজ করার সময় কোনো সূত্রকেই, সে যত ক্ষুদ্রই হোক না কেন, ও কখনো অবহেলা করে না। যাক, এখন কাজের কথায় আসা যাক। এই পর্যন্ত যেটুকু তুমি শুনলে, তা থেকে এই কেসের রহস্য সমাধানের সূত্র হিসেবে কি তুমি তা বিবেচনা করবে না? না, কোনোভাবেই না, পোয়ারো জোর দিয়ে বলল।
তুমি যে বিবরণ দিলে তার উপর গুরুত্ব দিলে সেটা শুধু অযথাই হবে না, সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিপদও ডেকে আনতে পারে। এসব বিবরণের মধ্যে অধিকাংশেরই কোনো বৈশিষ্ট্য নেই, তবে দু একটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এখানে একটু থেমে পোয়ারো নিজের কপালে দুবার টোকা মেরে বলল, আসল ব্যাপার কি জানো, নির্ভর করতে হয় এই কপালের ওপর। সব সত্য রহস্য লুকিয়ে আছে এর ভেতরে, এর বাইরে নয়। তার মানে পোয়ারো, তুমি তোমার এই ঘরে বসেই যে কোনো রহস্য সমাধানের দায়িত্ব নিতেই পারো, এটাই কি তুমি বলতে চাও? তোমার অনুমান যথার্থ বন্ধু, উত্তরে পোয়ারো বলল। তবে একথাও আবার ঠিক যে তথ্য প্রমাণ সবিস্তারে আমাকে জানালে তবেই এভাবে সব রহস্যের সমাধান করা সম্ভব। অবাক হচ্ছ? না, এতে অবাক হওয়ার কি আছে? আমার এই ঘরটা কোনো ডাক্তারের চেম্বার বলে ধরে নাও না কেন, এখানে বসেই আমি সব রহস্যের সমাধান যখন করতে পারি, তখন ডাক্তারদের মতো আমিও নিজেকে রহস্য সমাধানের এক কনসাল্টিং স্পেশালিস্ট হিসেবে মনে করি। ঠিক আছে, ইন্সপেক্টর জ্যাপ টেবিল চাপড়ে বলে উঠলেন, আমি তোমার সঙ্গে একমত। আজ থেকে এক সপ্তাহের মধ্যে যদি তুমি তোমার ওই চেয়ারে বসে মিস্টার ডেভেনহেইমের নিখোঁজ হওয়ার রহস্য সমাধান করতে পারো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার পকেট থেকে নগদ 5 পাউন্ড দেব তোমাকে। তবে হ্যাঁ, ভদ্রলোক বেঁচে আছেন নাকি মারা গেছেন সে খবর অবশ্যই তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পোয়ারো মাথা নেড়ে বলল। খেলার ছলে বাজি ধরা তো আপনাদের ইংরেজদের বংশগত পুরনো রেওয়াজ। সে যাই হোক, এখন ওই নিখোঁজ ভদ্রলোক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণ আমায় দাও। বেশ, তাহলে বলছি শোনো। এই বলে ইন্সপেক্টর জ্যাপ বলতে শুরু করলেন এইভাবে। গত শনিবার রোজকার রুটিন মাফিক মিস্টার ডেভেনহেইম ভিক্টোরিয়া থেকে চিং সাইডে গিয়েছিলেন দুপুর 12:40 ট্রেন ধরে। ওর শহরতলির বাড়ি তো নয়, যেন একটা প্রাসাদ। নাম দিয়েছিলেন দ্য সিডাস। দুপুরে মধ্যাহ্নভোজ সেরে অভ্যাস মতো বাগানে পায়চারি করছিলেন। মালিরা তখন তার বাগান পরিচর্যার কাজে ব্যস্ত ছিল। মাঝে মাঝে মিস্টার ডেভেনহেইম ওদের কাজের খুঁত ধরে শুধরে দিচ্ছিলেন নানা রকম নির্দেশ দিয়ে। তার প্রতিটি আচার আচরণ, কথাবার্তা অন্য সব দিনের মতোই খুব স্বাভাবিক ছিল। সন্দেহ করার মতো কিছুই ছিল না। চা পানের পর মিস্টার ডেভেনহেইম কিছু সময় তার স্ত্রীর শয়নকক্ষে কাটিয়েছিলেন। তারপর তিনি স্ত্রীকে বলেন কয়েকটা জরুরি চিঠি ফেলার জন্য উনি টাউনের দিকে একাই যাবেন। তিনি আবার এও বলেন মিস্টার লোয়েন নামে এক ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত কাজে তার সঙ্গে দেখা করতে আসবেন। তার স্ত্রী যেন তাকে বলেন একটা জরুরি কাজে তাকে চলে যেতে হয়েছে। বাড়ি থেকে বেরোবার আগে তিনি তার কাজের লোকদের নির্দেশ দেন মিস্টার লোয়েন এলে তাকে যেন তার বাড়িতে নিয়ে গিয়ে স্টাডিতে বসায় এবং একটু অপেক্ষা করতে বলে। এরপর তিনি বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে যান। আর সেই যে তিনি বাড়ির বাইরে পা রাখলেন, ফিরে তিনি আর পা রাখেননি বাড়িতে। এর থেকে ধরে নেওয়া যায় যে সেই মুহূর্তে মিস্টার ডেভেনহেইম যেন হাওয়ায় মিলিয়ে গেলেন কিংবা নিখোঁজ হলেন, যাই বলো না কেন। এই বলে জ্যাপ থামলেন। বাবা, এই যে দেখছি চমৎকার একটা সমস্যা। পোয়ারো নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, থামলে কেন জ্যাপ? যা যা জানো সব বলে ফেলো, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। হ্যাঁ, বলছি। ইন্সপেক্টর জ্যাপ তার কথার জের টেনে আবার বলতে শুরু করলেন। মিস্টার ডেভেনহেইম তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রায় 1.25 ঘন্টা পরে এক দীর্ঘদেহী লোক তার সঙ্গে দেখা করতে আসেন। তামাটে রং তার গায়ের, ঠোঁটের ওপর ঘন কালো গোঁফ। নিজেকে তিনি মিস্টার লোয়েন বলে পরিচয় দেন এবং এও জানান যে মিস্টার ডেভেনহেইমের সঙ্গে তার দেখা করবার কথা আছে। বাড়ির কাজের লোকেরা তখন তাদের মালিকের নির্দেশ মতো ডেভেনহেইমের স্টাডিতে নিয়ে গিয়ে তাকে বসায় এবং একটু অপেক্ষা করতে বলে। কিন্তু ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পরেও তাকে ফিরে আসতে না দেখে অবশেষে মিস্টার লোয়েন উঠে দাঁড়ান চলে যাওয়ার জন্য এবং শহরে ফেরার ট্রেন ধরতে হবে বলে তিনি একটু ব্যস্ত হয়ে বিদায় নিয়ে চলে যান। স্বামী সময় মতো বাড়ি না ফেরার দরুন মিস্টার লোয়েনের সঙ্গে দেখা করতে না পারায় মিসেস ডেভেনহেইম নিজের থেকেই দুঃখ প্রকাশ করেছিলেন। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যার পর রাত নামল, কিন্তু সে রাতে মিস্টার ডেভেনহেইম
আর বাড়ি ফিরলেন না। রাত পেরোনো মাত্র রবিবার সকালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আশেপাশে অনেক অনুসন্ধান চালায়, কিন্তু তার হদিশ পায়নি। ভদ্রলোক যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেলেন। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে বাড়ি চলে গেলেও মিস্টার ডেভেনহেইমকে আগের দিন দুপুরে কিংবা বিকেলে শহরতলির পথ ধরে কেউ হেঁটে যেতে দেখেনি। আর পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেছে তিনি চিঠি ফেলতে সেখানেও যাননি। তিনি গাড়ি চড়েও যাননি, আর তার গাড়িটা বাড়ির গ্যারেজেই রাখা ছিল। এমনকি স্থানীয় রেল স্টেশনেও কেউ তাকে যেতে দেখেনি। পোয়ারো, তুমি হয়তো বলবে কোনো নির্জন জায়গায় তাকে তুলে নেবার জন্য মিস্টার ডেভেনহেইম গাড়ি ভাড়া করেছিলেন, কিন্তু সেটাও সম্ভব নয়। কারণ তিনি নিখোঁজ হওয়ার পর সংবাদপত্র মারফত পুরস্কার ঘোষণা করা হয়েছে। গাড়ির চালক যদি সত্যি সত্যি মিস্টার ডেভেনহেইমকে তার গাড়িতে চড়িয়ে নিয়ে যেত, তাহলে সেই পুরস্কারের লোভ সামলাতে না পেরে নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করত, আর সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এক্ষেত্রে তা ঘটল কই? আবার দেখো, মিস্টার ডেভেনহেইমের বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে অ্যান্টফিল্ডে একটা ছোটখাটো রেসকোর্স আছে। সেখানে যা প্রচণ্ড ভিড়, তিনি যদি সেখানে গিয়েও থাকেন তাহলে কারোর পক্ষে তাকে সেখানে দেখতে না পাওয়াটাই স্বাভাবিক হতো। তবে তিনি যদি রেসকোর্সে ঢুকে থাকেন বাজি ধরার জন্য, তাহলে কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এক্ষেত্রেও এ পর্যন্ত সংবাদপত্রে ওর এত বেশি ছবি বেরিয়ে গেছে, তা দেখে রেসকোর্সে সেদিন যারা হাজির ছিল তাদের কেউ না কেউ নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করত। এ দুটি সোর্স ছাড়া ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে চিঠি এসেছে, কিন্তু কোনোটাই তেমন আশাপ্রদ ছিল না। পরের দিন সোমবার আরও একটি ঘটনার মুখোমুখি হতে হলো আমাদের। মিস্টার ডেভেনহেইমের ঘরের এক কোণে একটি সিন্দুক রাখা ছিল। সেই সিন্দুকের তালা ভেঙে ভেতরে যেসব দামি জিনিস ছিল সব সরিয়ে ফেলা হয়েছে। ঘরের দরজা তো বটেই, এমনকি সমস্ত জানালাও ভেতর থেকে মজবুত ছিটকিনি এঁটে দেওয়া হয়েছিল। অতএব এটা যে কোনো সিঁধেল চোরের কাজ নয় তা বেশ বোঝা যাচ্ছে। আর বাড়ির লোকদের মধ্য থেকেও কেউ যে বন্ধ ঘরে ঢুকে সিন্দুক ভেঙেছিল সেটাও বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। অপরদিকে বাড়ির খাস মালিক হঠাৎ নিরুদ্দেশ হওয়ায় রবিবার দিন বাড়ির লোকেরা তার খোঁজ করতে এতই ব্যস্ত ছিল যে সেদিন এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটা সম্ভব ছিল না। ঘটলে অবশ্যই কারো না কারো নজরে ঠিক পড়তই, কারণ বাড়িতে তখন সবাই উপস্থিত ছিল। তাই যদি অনুমান করে নেওয়া যায় যে সিন্দুক ভাঙার ঘটনাটা ঘটেছে শনিবার রাতে, যা সোমবারের আগে পর্যন্ত বাড়ির কারো নজরে পড়েনি, মনে হয় সেটা অবাস্তব কিছু হবে না। আচ্ছা, শনিবার বিকেলেই না মসিয়ে লোয়েন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তার দেখা না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ফিরে যান, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে তো সন্দেহের তালিকায় তার নামই সর্বপ্রথম হওয়া উচিত। হ্যাঁ, সেরকমই তো দাঁড়াচ্ছে। ইন্সপেক্টর জ্যাপ সায় দিয়ে বললেন। তাই যদি হয়, তোমরা কি তাকে গ্রেপ্তার করেছ? না। ইন্সপেক্টর জ্যাপ জোর দিয়ে বললেন। তবে তার গতিবিধির ওপর পুলিশ কড়া নজর রাখছে। খুব ভালো কথা। পোয়ারো এবার জানতে চাইল, তা সিন্দুক থেকে কি কি জিনিস চুরি গেছে জানতে পেরেছ? এ ব্যাপারে আমরা মিসেস ডেভেনহেইম আর তার স্বামীর প্রতিষ্ঠানের জুনিয়র পার্টনারদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, জ্যাপ বললেন। তবে ইতিমধ্যে যেটুকু জানতে পেরেছি তা হল, চুরি যাওয়ার তালিকায় রয়েছে প্রচুর পরিমাণ বেয়ারার বন্ড, বেশ কিছু নগদ অর্থ আর কিছু দামি গহনা। গত কয়েক বছর ধরে নতুন নতুন গহনা কেনার নেশায় পেয়ে বসেছিল মিস্টার ডেভেনহেইমকে। প্রতি মাসেই তিনি তার স্ত্রীকে একটা না একটা নতুন গহনা উপহার দিতেন। সেসবই ওই সিন্দুকে রাখা ছিল। এমনকি মিসেস ডেভেনহেইমের পুরনো অনেক গহনাও রাখা ছিল সেখানে। তাহলে তো প্রচুর দামি জিনিস আর নগদ অর্থ চুরি গেছে। পোয়ারো সব শুনে মন্তব্য করল, এগুলো সরাতেই চোর যে মসিয়ে ডেভেনহেইমের স্টাডিতে ঢুকেছিল তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। সে যাই হোক, এখন মসিয়ে লোয়েনের সেখানে আসার প্রসঙ্গে জানতে চাইছি। শনিবারের বারবেলায় তিনি তার কাছে কেন এসেছিলেন খোঁজ নিয়েছ? আমি যতদূর জেনেছি তাতে মনে হয়েছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। লোয়েন ফাটকার দালাল, তবে মিস্টার ডেভেনহেইমের কাছে ক্ষমতা ও আয়ের দিক থেকে সে একেবারে চুনোপটি যাকে বলে আর কি।
মিস্টার ডেভেনহেইমের সঙ্গে আগে কখনো তার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু যেভাবেই হোক লোয়েন তাকে দু একবার শেয়ার বিক্রি করেছিল। তাছাড়া দক্ষিণ আমেরিকার কিছু শেয়ার বিক্রির ব্যাপারে ব্যাংকার মিস্টার ডেভেনহেইমের সঙ্গে কথা বলার জন্য মিস্টার লোয়েন ওই দিনটা স্থির করেছিলেন। তবে কি দক্ষিণ আমেরিকার ব্যাপারে মোসে ডেভেনহেইমের আগ্রহ জেগেছিল? আমার বিশ্বাস সেরকম কিছু হবে। মিসেস ডেভেনহেইমের কাছ থেকে জানতে পারি গত শরৎকালে তিনি বুয়েন্স আয়ার্সে বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। ওদের পারিবারিক জীবনে কোনো অশান্তি ছিল? পোয়ারো জানতে চাইল। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল জানেন কি? আমি যতদূর জেনেছি ওদের দাম্পত্য জীবন খুবই শান্তিপূর্ণ এবং ঘটনাবিহীন। মিসেস ডেভেনহেইম তেমন বুদ্ধিমতী না হলেও চমৎকার একজন মহিলা। তিনি অস্তিত্বহীন নিরেট বোকা এইরকম এক গৃহবধূ যাকে বলে আর কি। তাহলে সেখানে রহস্যের চাবিকাঠির সন্ধান আমাদের না করাই উচিত। যাই হোক, ওর কোনো শত্রু ছিল? ব্যবসা ক্ষেত্রে ওর আর্থিক প্রতিদ্বন্দ্বী অনেক ছিল, উত্তরে জ্যাব বললেন। তবে এমন অনেক লোক আছে যাদের মাথায় ছাদ বলতে কিছু নেই। নিঃসন্দেহে মিস্টার ডেভেনহেইমের ধারে কাছে আসার যোগ্যতা নেই তাদের। ঠিক এই কারণেই তারা তাকে দু চোখে দেখতে পারে না, হিংসে করে তাকে। কিন্তু তাই বলে তাকে খুন করার মতো সাহস তাদের কারোরই নেই। আর যদি কেউ তাকে খুনই করে থাকে তাহলে ওর মৃতদেহটা গেলই বা কোথায়? হ্যাঁ, ঠিক তাই। হেস্টিংস যেমন প্রায় বলে থাকে, সব মৃতদেহেরই অভ্যাস হচ্ছে প্রাণ না থাকলেও তারা তাদের জীবিতকালীন সময়ের অদম্য ইচ্ছার তাগিদেই একদিন না একদিন ঠিক আলোর নিচে এসে দাঁড়াবেই। ভালো কথা। বাগানের মালিদের মধ্যে একজন বলেছে যে গোলাপ বাগানের দিকে কে যেন হেঁটে যাচ্ছিল, তাকে সে পিছন থেকে নিজের চোখে দেখেছিল, কিন্তু লোকটা কে ছিল চিনতে পারেনি সে। মালি আরও বলেছিল সেই লোকটি বাড়ির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল। মিস্টার ডেভেনহেইমের স্টাডি রুমের বড় জানলার লাগোয়া হচ্ছে এই গোলাপ বাগান। মালি বলেছে মিস্টার ডেভেনহেইম প্রায় নাকি সেই খোলা জানালা পথে ঢুকে পড়তেন তার স্টাডিতে। সেই মালিটি পিছন থেকে দেখে লোকটিকে শুধু চিনতে না পারা নয়, সে ঘটনা কখন ঘটেছে সেটাও সঠিকভাবে বলতে পারেনি। তবে ঘটনাটা যে বিকাল 6টা নাগাদ ঘটে থাকবে এটা নিশ্চিত, কারণ প্রতিদিন মালি ঠিক ওই সময় কাজ শেষ করে। আর মোসে ডেভেনহেইম কটা নাগাদ বেরিয়েছিলেন বাড়ি থেকে? বিকেল 5:30 কিংবা তার আগে পিছে কোনো এক সময় হবে। গোলাপ বাগান ছাড়িয়ে কি আছে? একটা লেক, সঙ্গে একটা বোট হাউস? পোয়ারো জানতে চাইল। হ্যাঁ, বেশ কয়েকটা শালতি নৌকো রাখা আছে সেখানে। মসিয়ে পোয়ারো, আমার মনে হয় আপনি আত্মহত্যার কথা ভাবছেন। আপনাকে বলতে আপত্তি নেই, মিলার আগামীকাল ওই লেকের জল পাম্প করে তুলে ফেলার ব্যবস্থা করছে। এর থেকেই বুঝতে পারছেন মিলার কি ধরনের বুদ্ধিমান তরুণ অফিসার। পোয়ারো মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলে, হেস্টিংস, দয়া করে হাত বাড়িয়ে ডেইলি মেগাফোন কাগজখানা একবার আমাকে দাও তো। আমার স্মরণ শক্তিতে ভুল যদি না হয় তাহলে আমি নিশ্চিত ওই কাগজে নিখোঁজ মানুষটির একটা পরিষ্কার ফটো ছাপা হয়েছে। আমি উঠে গিয়ে ওই কাগজটা নিয়ে এসে পোয়ারোর হাতে তুলে দিলাম। পোয়ারো মিস্টার ডেভেনহেইমের ফটোটা এবং তাঁর সম্পর্কে লেখাটা গভীর মনোযোগ সহকারে দেখল। তারপর সে বিড়বিড় করে বলল, ফটোতে দেখা যাচ্ছে তার মাথায় লম্বা লম্বা ঢেউ খেলানো চুল, বিরাট গোফ, আর খোঁচা খোঁচা দাড়ি, ঘন কালো ভুরু, চোখের রং কালো। এই তো? হ্যাঁ। ভদ্রলোকের চুল আর দাড়ি ধূসর রঙে পরিণত হতে চলেছে, তাই না? গোয়েন্দা ইন্সপেক্টর মাথা নাড়েন। ভালো কথা মসিয়ে পোয়ারো, সব শোনার পর এবার বলো তোমার প্রতিক্রিয়া কি? এই রহস্য দিনের আলোর মতোই পরিষ্কার, তাই না? তোমার ধারণায় আমি এই মুহূর্তে ঠিক সায় দিতে পারছি না, বরং খুবই অস্পষ্ট বলেই আমার মনে হচ্ছে। পোয়ারোর এমন ইতিবাচক উত্তর শুনে স্কটল্যান্ড ইয়ার্ডের মানুষটিকে বেশ খুশি বলেই মনে হলো। আর রহস্যটা জটিল বলেই আশা করি আমার পক্ষে সমাধান করতে সহজ হবে। রহস্য জটিল না হলে সমাধানের মেজাজটা আমি ঠিক পাই না, শান্তভাবে বলল পোয়ারো। হ্যাঁ, তুমি কি বলছো মসিয়ে? হ্যাঁ, ওই যে বললাম, কোনো রহস্য যত বেশি অস্পষ্ট হয় আমি তত বেশি উৎসাহ বোধ করি। আর রহস্য যদি দিনের আলোর মতো স্পষ্ট হয়
তাহলে কেস আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনেই হয় না। মনে হয় যেন কেউ সেটা পরিষ্কার করে সাজিয়েছে। তাই যদি হয় তাহলে গোয়েন্দাদের করার কি থাকতে পারে বলো? সাদামাটা ব্যাপার আর কি। জ্যাপ প্রায় সমর্থন জানাবার মতো করে মাথা নাড়লেন। ঠিক আছে, যে যার মতামত নিয়ে থাকুক, কিন্তু তুমি যদি এ রহস্যের সমাধান সূত্র খুঁজে বার করতে পারো তাহলে আমি তাতে খুবই খুশি হব। আমি কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না, পোয়ারো বিড়বিড় করে বলল। আর তাই তো আমি দু চোখ বুজে শুধু ভাবছি। জ্যাপ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুমি পরিষ্কার একটা সপ্তাহ সময় পাচ্ছ। যত খুশি পারো ভালো করে ভাবো, ভেবে তোমার মতামত জানিও আমাকে। হ্যাঁ, তা তো ভাববই। পোয়ারো নিজেকে সমর্থন করে বলল। তবে তার মাঝে এই কেসের তদন্ত করতে গিয়ে তোমার হিংস্র দৃষ্টিসম্পন্ন ইন্সপেক্টর মিলার যখন যেমন নতুন নতুন তথ্য পাবে আর এই কেসের অগ্রগতি হবে তেমনই আমাকে জানাবে তো? অবশ্যই, সেটা তো স্কটল্যান্ড ইয়ার্ডের স্বার্থেই করতে হবে। ব্যাপারটা লজ্জাকর বলে মনে হচ্ছে না? জ্যাপকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলে তিনি আমাকে বললেন, অনেকটা যেন একটা বাচ্চাকে চুরি করার মতো। তার মন্তব্যের সঙ্গে একমত হয়ে আমি না হেসে থাকতে পারলাম না। এমনকি সেই হাসির রেশ রয়ে গেল ঘরে ফিরে আসার পরেও। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পোয়ারো বলে উঠল, শোনো বন্ধু, তুমি তোমার পাপা পোয়ারোর সঙ্গে মজা করেছো, তাই না? পোয়ারো আমার দিকে আঙুলটা উঁচিয়ে বলল, তুমি তার ধূসর রঙের কোষগুলিকে বিশ্বাস করো না। আরেকটা কথা, বিভ্রান্ত হয়েও না। এসো, এই ছোট্ট সমস্যাটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি স্বীকার করছি এখনো পর্যন্ত সেটা অসম্পূর্ণ থেকে গেছে, তবে ইতিমধ্যে দু একটা সূত্রের সন্ধানও পাওয়া গেছে যা এই কেসের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ জাগানোর মতো। লেকের কথা বলছো? এই বলে আমি অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালাম পোয়ারোর দিকে। লেকের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো বোট হাউস। আমি বোকার মতো পোয়ারোর দিকে তাকালাম। সে তার চিরাচরিত দুর্গেও হাসি হাসছিল। মুহূর্তের জন্য আমি অনুভব করলাম ওকে ফিরে আবার প্রশ্ন করাটা একেবারে অবান্তর। পরের দিন সন্ধ্যার আগে পর্যন্ত জ্যাপের কাছ থেকে কোনো খবরই আমরা পেলাম না। যাই হোক, পরের দিন রাত 9টার একটু পরেই জ্যাপ স্বয়ং এসে হাজির হলেন। সঙ্গে সঙ্গে ওর মুখের হাবভাব দেখেই বুঝতে পারলাম আমাদের শোনাবার জন্য তিনি কিছু নতুন খবর সংগ্রহ করে এনেছেন। এসো আমার প্রিয় বন্ধু, সব ঠিকঠাক চলছে তো? তবে তুমি যেন বলো না তোমার ওই লেকে মুসিয়ে ডেভেনহেইমের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে, কারণ আমি তোমার সে কথা কিছুতেই বিশ্বাস করব না। না, আমরা তার মৃতদেহের সন্ধান করতে না পারলেও ওর কিছু পোশাক আমরা খুঁজে পেয়েছি। সেগুলো যে ওরই পোশাক তা চিহ্নিতও করা গেছে। বলো, এ ব্যাপারে তোমার কি বক্তব্য? মিস্টার ডেভেনহেইমের অন্য কোনো পোশাক ওর বাড়ি থেকে খোয়া যায়নি তো? না, এই ব্যাপারে ওর ভ্যালেট পুরোপুরি নিশ্চিত। ওর ওয়ার্ড্রোবে নাকি পোশাকগুলো সবই ঠিক ঠিক জায়গাতেই আছে। তোমার জন্য আরও একটা খবর আছে। মিস্টার লোয়েনকে আমরা গ্রেপ্তার করেছি। তার এই গ্রেপ্তারের সমর্থনে একটা নির্দিষ্ট প্রমাণ আছে। ডেভেনহেইমের একজন পরিচারিকার কাজ হলো ওর স্টাডির সমস্ত জানালাগুলো ভালো করে ছিটকিনি লাগানো। আর সেই পরিচারিকাটি বলেছে ঘটনার দিন 6:15 নাগাদ লোয়েনকে সে বাগানের দিক থেকে তার সেই স্টাডির দিকে এগিয়ে আসতে দেখছিল, অর্থাৎ সে বাড়ি থেকে চলে যাওয়ার 10 মিনিট আগে। তা এই সম্পর্কে লোয়েনের নিজের বক্তব্য কি শুনেছ? কেন? সে তো শুরু থেকেই বলে আসছে ঘটনার দিন সেই যে সে স্টাডিতে ঢুকেছিল, তারপর চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেখানেই ঠায় বসে থেকে মিস্টার ডেভেনহেইমের জন্য অপেক্ষা করছিল। এক মুহূর্তের জন্যেও বাইরে যায়নি। কিন্তু সেই পরিচারিকাটি একেবারে নিশ্চিত, জোর গলায় সে বলেছে লোয়েনকে বাগান থেকে স্টাডির দিকে এগিয়ে আসতে সে দেখেছে। তখন লোয়েনকে চাপ দিতেই শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হয়। বাগানে একটা অস্বাভাবিক ধরনের গোলাপ ফুল দেখতে সে খোলা জানালা টপকে গোলাপ বাগানে যায়, সেই ফুলটা নিজের চোখে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য। কিন্তু এ কথা সে আগে বলতে ভুলে গিয়েছিল। এটা যে নেহাতি তার বানানো অতি দুর্বল একটা গল্প, বুঝতেই পারছো।
তাছাড়া লোয়েনের বিরুদ্ধে কিছু নতুন তথ্য প্রমাণ দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠেছে এখন। মিস্টার ডেভেনহেম সবসময়ই তাঁর ডান হাতের করে আঙুলে একটা দামি হীরা খচিত আংটি পরে থাকেন। ঘটনার দিন সেটা তার সেই আঙুলেই ছিল, আর সেই আংটিটা সেই শনিবার রাত্রেই বিলি কেলেট নামে একটি কুখ্যাত লোক লন্ডনের একটি জুয়েলারিতে বন্ধক রাখে। পুলিশের খাতায় লোকটির নাম আছে। গত শরতে এক বৃদ্ধ ভদ্রলোকের ঘড়ি চুরি করেছিল সে। সেই অপরাধে তার 3 মাস জেল হয়। আরও জানা যায় যে কেলেট এই হীরের আংটিটি পরপর 5টি দোকানে বন্ধক রাখার চেষ্টা করে, কিন্তু তারা বন্ধক রাখতে অস্বীকার করলেও শেষে একটি দোকানের মালিক তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই বন্ধকের টাকায় সে আকণ্ঠ মদ্যপান করে বেহেড মাতাল হয়ে একজন পুলিশম্যানকে মারধর করে ধরা পড়ে যায়। মিলারের সঙ্গে আমি বো স্ট্রিট থানায় গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্য। সে এখন ভদ্র হয়েছে। পুলিশম্যানকে মারধর করার জন্য তার বিরুদ্ধে মামলা রুজুও হতে চলেছে। কথাটা তাকে শোনাতেই সে একেবারে ভেঙে পড়ে এবং মুখ খোলে। পুলিশ হাজতে বসে তার সেই অকপট স্বীকারোক্তির বিবরণ এই রকম: গত শনিবার কেলেট অ্যান্টফিল্ডে গিয়েছিল রেস খেলতে। তবে আমি জোর গলায় বলছি, রেসের মাঠে বাজি ধরার চেয়ে চুরি ছিনতাইয়ের মতো এইসব কুকর্মেই তার আগ্রহ বেশি। যাই হোক, সেদিনটা ছিল তার অশুভ। রেসের মাঠে বারবার তার হার হয়। হতাশ হয়ে রেসের মাঠ থেকে বেরিয়ে সে চিং সাইডের দিকে হেঁটে যাচ্ছিল। গ্রামে ঢোকার ঠিক আগের মুহূর্তে একটা বড় নালার পাশে একটু বিশ্রাম নিতে বসে পড়ে। কয়েক মিনিট পরেই গ্রামের দিক থেকে একটি লোককে আসতে দেখে সে। গাঢ় তামাটে রঙের ভদ্রলোক তিনি, ঠোঁটের নিচে ইয়া বড় গোঁফ। এই হলো লোকটি সম্পর্কে তার বিবরণ। পাথরের স্তূপের পাশে কেলেট নিজেকে প্রায় অর্ধেক আড়াল করে রেখেছিল। লোকটি তার পাশ কাটিয়ে যাওয়ার পরে পরেই থমকে দাঁড়িয়ে পড়েন। রাস্তার এদিক ওদিক তাকিয়ে একবার দেখেন চারদিক শুনশান। তখন তিনি তার পকেট থেকে ছোট্ট একটা ধাতব বস্তু বার করে সামনে ঝোপঝাড়ের দিকে ছুঁড়ে ফেলে দেন। এরপর তিনি স্টেশনের দিকে চলে যান। এখন সেই ঝোপঝাড়ে ফেলা ছোট্ট বস্তুটি পড়তেই পাথরে লেগে ঠুং করে আওয়াজ হয়। স্বভাবতই কেলেটের মনে কেমন যেন একটা কৌতূহল জেগে ওঠে। সে তখন উঠে গিয়ে ঝোপঝাড় হাতড়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই আংটিটির সন্ধান পায়। এই হলো কেলেটের গল্প। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড তার সেই গল্প একেবারেই সত্যি বলে মেনে নিতে পারেনি, কারণ তার মতো চোর ছ্যাঁচোরের কোনো কথাই বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে না। তাই এর থেকে ধরে নেওয়া যায় কেলেট সেদিন নির্জন অন্ধকার রাস্তায় মিস্টার ডেভেনহেমকে একা পেয়ে তাঁর কাছ থেকে দামি আংটিটা ছিনতাই করে তাকে হত্যা করে থাকবে। এই পর্যন্ত বলে থামলেন জ্যাপ। পোয়ারো ঘন ঘন মাথা নাড়ল। না বন্ধু, তোমার কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এ বড় অযৌক্তিক। প্রথমত, লাশ পাচার করার মতো কোনো উপায় তার হাতের সামনে ছিল না তখন, আর তা করতে পারলে এতদিনে মিস্টার ডেভেনহেমের মৃতদেহের খোঁজ অবশ্যই পাওয়া যেত। দ্বিতীয়ত, যেভাবে কেলেট আংটিটা বন্ধক রেখেছিল তাতে কখনোই তাকে খুনি বলে সন্দেহ করা যায় না। তৃতীয়ত, তার মতো চোর ছ্যাচরেরা কদাচিৎ মানুষ খুন করে থাকে। চতুর্থত, শনিবার থেকে কেলেট পুলিশ হাজতে থাকার ফলে লোয়েনের চেহারার একটা নিখুঁত বর্ণনা দেওয়া তার পক্ষে এটা একরকম কাকতালীয় ব্যাপার বলে সহজেই অনুমান করে নেওয়া যায়। জ্যাপ মাথা নেড়ে সায় দিল। তুমি যে ঠিক বলছো না আমি তা বলছি না। আবার কেলেটের মতো একজন দাগি চোরের কথা বিশ্বাস করার মতো একজন জুড়িও খুঁজে পাবে না তুমি। তাছাড়া আমার কাছে একটা ব্যাপার খুবই অস্বাভাবিক। আংটিটা ছুঁড়ে ফেলার আর জায়গা পেল না লোয়েন। পোয়ারো কাঁধ ঝাঁকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, আবার দেখো, অন্যদিকে আংটিটার সন্ধান যদি গ্রামের অন্য কোথাও পাওয়া যেত তাহলে স্বভাবতই সন্দেহ জাগত মসিয়ে ডেভেনহেম নিজেই হয়তো সেটা ফেলে দিয়ে থাকবেন সেখানে। কিন্তু আংটিটা মৃতদেহ থেকে সরিয়েই বা ফেলা হলো কেন, আমি জানতে চাইলাম। এরও একটা কারণ থাকতে পারে, জ্যাপ বললেন। তোমরা কি জানো, লেক থেকে একটু দূরে পাহাড়ে ওঠার একটা গেট আছে। সেই দিক দিয়ে ঢুকে মিনিট 3 হাঁটলেই কোথায় পৌঁছে যাবে জানো? একটা চুনের ভাঁটিতে। হায় ঈশ্বর! আমি উত্তেজনায় চিৎকার করে উঠলাম। তার মানে আপনি কি বলতে চান ওই চুন পোড়ানোর ভাঁটিতেই মিস্টার ডেভেনহেমের মৃতদেহটা পোড়ানো হয়েছে? আর যেহেতু তার হাতের আংটিটা ছিল একটা ধাতব বস্তু যা পুড়েও পড়ে না,
তার পোড়া দেহের ছাইয়ের সঙ্গে সেটা হয়তো অবিকৃত অবস্থায় পড়ে থাকত, যা দেখে পুলিশ সহজেই শনাক্ত করতে পারত দেহটা মিস্টার ডেভেনহেইমেরই ছিল। তাই খুনি বুদ্ধি করে আংটিটা তার মৃতদেহ থেকে খুলে নিয়েছিল, যাতে করে খুনির কোনো চিহ্ন না থাকে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এর থেকে আমার মনে হচ্ছে এই যে এখন সব কিছুই স্পষ্ট হয়ে গেছে। সত্যি এক ভয়ঙ্কর নিষ্ঠুর অপরাধ। আমাদের দুজনের একই চিন্তাধারা একবার ঝালিয়ে নিতেই দুজনেই একসঙ্গে এবার পোয়ারোর দিকে ফিরে তাকালাম। আর তখনই লক্ষ্য করলাম চোখ বন্ধ করে ধ্যানমগ্ন যোগীর মতো তন্ময় হয়ে কি যেন ভাবছে সে। পোয়ারো যে কোনো গভীর চিন্তায় ডুবে আছে তা তার কোঁচকানো ভুরু দুটির দিকে এক পলক তাকিয়েই টের পেয়ে গেলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। পোয়ারো তার যে ক্ষমতা ও বিচার বুদ্ধির বড়াই করে থাকে তা যে এবার কাজ করতে শুরু করেছে বুঝতে একটুও অসুবিধে হলো না। কিন্তু তার চিন্তালব্ধ মন্তব্য কি হতে পারে এই নিয়ে আমরা দুজনেই নিজেদের মনের সঙ্গে জল্পনা কল্পনা করতে থাকলাম। পোয়ারোর অভিমত জানবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালো পোয়ারো। তাকে তখন চিন্তামুক্ত বলে মনে হলো এবং জ্যাপের দিকে ফিরে সে জিজ্ঞেস করল, আচ্ছা জ্যাপ, বলতে পারো মিস্টার এবং মিসেস ডেভেনহেইম একই শয়নকক্ষে রাত কাটাতো কিনা? পোয়ারোর প্রশ্নটা এমনই হাস্যকর যে আমরা দুজনেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপরই জ্যাপ হাসিতে ফেটে পড়লেন। হায় ভগবান, আমি তো ভেবেছিলাম তুমি কিছু অবাক করা কথা শোনাবে আমাদের। তাই তোমার এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি শুধু একটা কথাই বলতে পারি যে উত্তর আমার জানা নেই। খুঁজে বার করতে পারবে? পোয়ারো নাছোড়বান্দা। তার প্রশ্নের মধ্যে একটা অদম্য কৌতূহল যেন তখনও প্রকাশ পাচ্ছিল। ওহো, নিশ্চয়ই। অবশ্য তুমি যদি সত্যি সত্যি মন থেকে জানতে চাও। তাহলে বন্ধু আমিও বলি, তুমি যদি এই রহস্যের একটা নির্ভরযোগ্য সূত্র খুঁজে দিতে পারো আমি তাহলে বাধিত হব। জ্যাব বেশ কিছুক্ষণ ধরে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু পোয়ারোর মুখের হাবভাব দেখে মনে হলো সে যেন আমাদের দুজনকেই ভুলে গেছে। গোয়েন্দা জ্যাপ আমার দিকে তাকিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে মাথা নাড়লেন এবং বিড়বিড় করে বললেন, বেচারা, ওর মাথার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। এ কথা বলেই তিনি শান্তভাবে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। মনে হলো পোয়ারো যেন একটু একটু করে দিবাস্বপ্নে ডুবে যাচ্ছে। এ সময় ও কারোর সঙ্গে কথা বলবে না, তাই একা একা চুপ করে বসে না থেকে আমি কাগজের একটা শীট টেনে তার ওপর নোটগুলো লিখতে বসলাম। একসময় আমার বন্ধুর কণ্ঠস্বর শুনে আমার তন্ময়তাও ভেঙে গেল। তার দিকে তাকিয়ে দেখলাম একটু আগে হারিয়ে যাওয়া আমার বন্ধুবরের চেনা মুখটা যেন আবার ফিরে আসছে। হ্যাঁ, তার সেই একাধারে সতেজ আর অন্যদিকে সতর্ক চাহনি ফিরে এলো তার সদা হুঁশিয়ার চোখ দুটিতে। এই কেসের ব্যাপারের যেসব প্রধান সূত্রগুলো আমার মনে উদয় হয়েছে সেগুলো এই কাগজে আমি নোট করে রেখেছি। অবশেষে তুমি তাহলে নিয়মনিষ্ঠ হয়েছ, পোয়ারো সায় দিয়ে বলল। আমি আমার আনন্দ চেপে রেখে বললাম, তা সেগুলো কি পড়ে শোনাবো তোমাকে? স্বচ্ছন্দে। আমি গলা পরিষ্কার করে বলতে শুরু করলাম অতঃপর। 1. এ পর্যন্ত যেসব সূত্র পাওয়া গেছে তা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে লোয়েনি মিস্টার ডেভেনহেইমের সিন্দুক ভেঙেছে। 2. মিস্টার ডেভেনহেইমের ওপর লোয়েনের বহুদিন থেকেই একটা চাপা আক্রোশ ছিল। 3. স্টাডি থেকে একবারের জন্যেও সে বাগানে যায়নি। তার সেই প্রথম জবানবন্দি মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, পরে সেই কথা সে নিজেই স্বীকার করেছে। 4. বিলি কেলেট যা বলেছে তা সব সত্য বলে যদি ধরে নেওয়া যায় তাহলে লোয়েনো যে এর সঙ্গে জড়িত অস্বীকার করা যায় না। এখানে একটু থেমে আমি আবার বললাম, সবই তো শুনলে। আমার বিশ্বাস এই কেসের সব গুরুত্বপূর্ণ সূত্রগুলোই আমি তুলে ধরতে পেরেছি। পোয়ারো আমার দিকে করুণার চোখে তাকালো এবং ধীর শান্তভাবে মাথা নেড়ে বলল, তোমার পরিশ্রমী সার হয়েছে। গুরুত্বপূর্ণ সূত্রগুলোই তোমার অনুমান ক্ষমতা থেকে বাদ গেছে, কিংবা বলতে পারি আদৌ তোমার অনুমান করার ক্ষমতাই নেই। আসলে তুমি যেসব কারণগুলি দেখিয়েছ সে সবই মিথ্যে। কীরকম? ঠিক আছে, তোমার দেওয়া 4টি সূত্র এক এক করে বিচার করে দেখা যাক
সেগুলো কতখানি সত্য নাকি সবই মিথ্যা। 1. সিন্দুক খোলার সুযোগ লোয়েন যে পাবেন এ কথা তার পক্ষে স্বাভাবিকভাবেই জানার কথা নয়। তাছাড়া তিনি ব্যবসার কাজে অ্যাপয়েন্টমেন্ট মতো মিস্টার ডেভেনহেমের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি যে একটা চিঠি ডাকে ফেলতে যাবেন বলে সেই সময় বাড়িতে থাকবেন না, আর এর ফলে লোয়েনকে যে স্টাডিতে একা একা বসে সময় কাটাতে হবে সে কথাও আগে থেকে তার জানা ছিল না। এমনও তো হতে পারে সুযোগটা হঠাৎ পেয়ে তিনি তার সদ্ব্যবহার করেছেন, আমি মন্তব্য করলাম। বেশ, তোমার কথা মেনে নিলেও এক্ষেত্রে একটা কিন্তু থেকে যায়। যেমন সিন্দুক ভাঙার যন্ত্রপাতি, কবে কখন সিন্দুক ভাঙার সুযোগ আসবে এই কথা ভেবে শহুরে বাবুরা সঙ্গে করে যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়ায় না। আর পেন্সিল কাটা ছুরি কিংবা দাড়ি কামাবার ব্লেড দিয়ে কেউ যে সিন্দুক ভাঙতে বা কাটতে পারে না এ কথা বাচ্চা ছেলেরাও জানে। ঠিক আছে, ব্যর্থতার গ্লানি কোনো রকমে সামলে নিয়ে বললাম, আমার দ্বিতীয় সূত্রটার ব্যাপারে তোমার কি মন্তব্য শুনি? হ্যাঁ, সেই প্রসঙ্গেও আসছি। তুমি বলেছ মিস্টার ডেভেনহেমের ওপর লোয়েনের বহুদিনের আক্রোশ ছিল। কথাটা ঠিক নয়। যাই হোক, এ ব্যাপারে তোমার এই সূত্রটা মানলে এই দাঁড়ায় যে উনি আগে দু একবার শেয়ার কেনাবেচার ব্যবসায় ব্যাংকার মিস্টার ডেভেনহেমের বেশ কিছু টাকা নষ্ট করেছিলেন, কিন্তু তাতে লোয়েনের কোনো ক্ষতি হয়নি, বরং দালালি বাবদ মোটা টাকাই রোজগার করেছিলেন তিনি। তাহলে মিস্টার ডেভেনহেমের ওপর তার আক্রোশ হতে যাবে কেন? বরং আমি বলবো ঘটনাটা ঠিক এর উল্টো। আর আক্রোশের কথাই যদি তোলা হয় তাহলে বলবো লোয়েনের উপর মিস্টার ডেভেনহেমেরই তো আক্রোশ হওয়ার কথা, কারণ লোয়েনের ভুল পরামর্শ মতো বাজে শেয়ারে লগ্নি করে তার অনেক টাকাই লোকসান হয়েছিল। ধরে নিলাম আমার দ্বিতীয় সূত্রটাও তোমার মনোপুত হয়নি। আমি মৃদু প্রতিবাদ করে বলে উঠলাম, কিন্তু আমার তৃতীয় সূত্রটা, যেমন স্টাডি থেকে লোয়েনের একবারের জন্যও গোলাপ বাগানে না যাওয়ার মিথ্যে জবানবন্দি, এ ব্যাপারটা তুমি তো আর অস্বীকার করতে পারো না। অবশ্যই অস্বীকার করতে পারবো না, কিন্তু এও তো হতে পারে লোয়েন খুবই ভয় পেয়ে থাকবে। মনে রেখো, নিখোঁজ ব্যক্তির পোশাক আজই লেকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অবশ্য এ কথাও স্বীকার্য যে লোয়েন সত্যি কথাটা বললেই ভালো করত। আর চতুর্থ সূত্র সম্পর্কে কি বলবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি তোমার যুক্তি মেনে নিতে বাধ্য হচ্ছি। যদি কেলেটের গল্প সত্যি হয় তাহলে লোয়েন নিঃসন্দেহে এই রহস্যময় কেসের সঙ্গে জড়িত, আর এ কারণেই ব্যাপারটা এত বেশি আগ্রহ জাগিয়ে তুলেছে আমার মনে। তোমার এই একটি সূত্র যে অসাধারণ না মেনে আমি থাকতে পারছি না। তাহলে আমার অন্তত একটা সূত্রের প্রশংসা তুমি করছো? সম্ভবত, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ সূত্র একেবারে তোমার দৃষ্টি এড়িয়ে গেছে, আর এই দুটি সূত্রের ওপরেই গোটা রহস্যের ব্যাপারটা প্রতিষ্ঠিত। তা ভনিতা না করে সেই দুটি সূত্র কি বলেই ফেলো না? প্রথম সূত্র, মিস্টার কোন আবেগের বশে গত কয়েক বছর ধরে গহনা কিনে যাচ্ছিলেন। দ্বিতীয় সূত্র, গত শরৎকালে ওর বুয়েন্স আয়ার্সে যাওয়া। পোয়ারো, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো না তো? না, আমি অত্যন্ত গুরুত্ব সহকারেই কথাটা বলেছি। এখন আমি আশা করছি জ্যাবকে যে কাজের ভার আমি দিয়েছি সেটা তিনি ভুলে যাবেন না। কিন্তু ইন্সপেক্টর জ্যাব যে তার দায়িত্বের কথা সত্যিই মনে রেখেছিলেন তার প্রমাণ পাওয়া গেল পরের দিন সকাল 11টা নাগাদ ডাকে তার একটা বেতার বার্তা এসে পৌঁছতেই। পোয়ারোর অনুরোধে বেতার বার্তাটি খুলে আমি পড়তে শুরু করলাম। গত শীতকাল থেকেই স্বামী ও স্ত্রী আলাদা শোবার ব্যবস্থা করেছিলেন। আর এখন আমরা জুনের মাঝামাঝি এসে পৌঁছেছি। যাক, এখন তাহলে সব রহস্যের সমাধান হয়েই গেল। আমি অবাক চোখে তাকালাম পোয়ারোর দিকে। পোয়ারো আমার অবাক ভাবটা কাটিয়ে তোলার জন্য জিজ্ঞেস করল, হেস্টিংস, ডেভেনহেম অ্যান্ড সামন ব্যাংকে তোমার টাকা কড়ি কিছু নেই তো? না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কথা জিজ্ঞাসা করছো কেন? কারণ আমার উপদেশ হলো, রেখে থাকলে আর কাল বিলম্ব না করে চটজলদি সব টাকা তুলে ফেলো সেখান থেকে। কেন? তুমি এর পরিণতি কি হতে পারে বলে ভাবছো? আমার আশঙ্কা কয়েকদিনের মধ্যেই ওই ব্যাংকে লালবাতি জ্বলতে যাচ্ছে। এইরকম একটা আশঙ্কা আমার মধ্যে জাগিয়ে তোলে ইন্সপেক্টর জ্যাপের তার বার্তাটি। তার জন্য সর্বাগ্রে তাকে ধন্যবাদ জানানো উচিত।
হেস্টিংস, একটা পেন্সিল আর তার বার্তার ফর্ম নিয়ে বসতো। প্রথমে তাকে ধন্যবাদ জানিয়ে পোয়ারো উপদেশ দিল এই মর্মে, মিস্টার ডেভেনহেইমের ব্যাংকে যদি তোমার টাকা কড়ি কিছু গচ্ছিত থাকে তাহলে এখনই সেটা তুলে ফেলার উপদেশ দিচ্ছি। আমি এখানে বসেই বেশ বুঝতে পারছি এই তার বার্তাটি পেলে জ্যাপ যে উত্তেজনায় ছটফট করে উঠবে সে আমি কল্পনায় যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। আগামীকাল সকাল কিংবা তার পরের দিন পর্যন্ত তিনি আমার এই বন্ধুসুলভ উপদেশের অর্থ খুঁজে বার করতে পারবেন বলে আমার মনে হয় না। পোয়ারোর নির্দেশিত তার বার্তাটি ইন্সপেক্টর জ্যাপের কাছে পাঠিয়ে দিলাম। পোয়ারোর আশঙ্কা সত্য হবে কিনা জানি না, কারণ আমি তার মতো অত আশাবাদী নই, কিন্তু তার ভবিষ্যৎবাণী যে একেবারে নির্ভুল এবং সত্য তা হাতে হাতে প্রমাণ পাওয়া গেল পরদিন 7 সকালে। স্থানীয় সব কয়টি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় বড় হরফে ডেভেনহেইম ব্যাংকের ফেল করার কথা ছেপে বেরুতে দেখা গেল। বিখ্যাত ফাইন্যান্সারের আকস্মিক নিরুদ্দেশ হওয়ার খবরটায় ছোট বড় সব আমানতকারীদের মধ্যেই ত্রাসের সঞ্চার হতে দেখা গেল। তারা তখন জেনে গেছে তাদের লগ্নি করার টাকা ফেরত দেবার মতো আর্থিক সচ্ছলতা নেই ওই ব্যাংকের। ওই ব্যাংক তাদের রাতারাতি পথে বসিয়ে দিয়েছে। আমাদের প্রাতরাশের মাঝামাঝি সময়ে দরজা ঠেলে ঘরের ভেতরে এসে ঢুকলেন ইন্সপেক্টর জ্যাপ। তাঁর বাঁ হাতে সেদিনের একটি প্রভাতী সংবাদপত্র এবং ডান হাতে পোয়ারোর পাঠানো তার বার্তাটি। ঘরে ঢুকে কোনো ভূমিকা না করেই জ্যাপ জানতে চাইলেন, আচ্ছা মসিয়ে পোয়ারো, মিস্টার ডেভেনহেইমের ব্যাংক যে ফেল করতে চলেছে এই দুঃসংবাদ আপনি আগেভাগে কি করেই বা জানতে পারলেন? পোয়ারো তাঁর দিকে তাকিয়ে শান্তভাবে হাসল। খুব সহজেই। এরকম একটা ব্যাপার যে ঘটতে যাচ্ছে তা আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম। তারপর সকালে আপনার শেষ তার বার্তাটি পেয়েই আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে যাই। শুরু থেকেই সিন্দুকের মধ্যে গাদা গাদা দামি হিরে জহরতের গয়না, বেয়ারার বন্ড এসব কার জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। আর একটা সন্দেহ হলো, এই বুড়ো বয়সে মিস্টার ডেভেনহেইমের হঠাৎ দামি দামি গহনা কেনার শখ কেন চাপল? তার এই শখের পিছনে মনে হয় অন্য কোনো বদমতলব ছিল। সে কি মতলব হতে পারে? এর উত্তরও আবার খুবই সহজ সরল। ব্যাংকের মোটা মোটা টাকা হাতিয়ে উনি যেসব গাদা গাদা দামি গহনা কিনেছিলেন আসলে সে সবই নকল, সস্তা দামের। আর এই সব সস্তা দামের গহনা ব্যাংকের ভল্টে রেখে আসল গহনাগুলো তিনি তার স্টাডিতে যে সিন্দুকটি ছিল তার ভেতরে রেখে দেন। আসলে গহনাগুলো পরে বিক্রি করার টাকায় আশা করা যায় বাকি জীবনটা উনি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারতেন। পরে মিস্টার ডেভেনহেইম নিজে নিজেই তাঁর সিন্দুকের তালা খুলে রাখেন। তবে তার আগে তিনি দামি দামি আসল গয়না, ব্যাংকের বেয়ারা বন্ড ইত্যাদি সরিয়ে রাখেন অন্যত্র এবং মিস্টার লোয়েনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেন। ঘটনার দিন বাড়ি থেকে বেরোবার আগে তিনি তার স্ত্রী ও চাকর বাকরদের নির্দেশ দিতে গিয়ে বলেন, মিস্টার লোয়েন এলে তারা যেন তাকে তার স্টাডিতে নিয়ে গিয়ে বসায়। এই নির্দেশ দিয়ে তিনি তারপর বাড়ি থেকে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েন। কিন্তু তিনি গেলেনই বা কোথায়? এখানে একটু থেমে পোয়ারো গামলা থেকে আর একটা সিদ্ধ ডিম তুলে নিয়ে মুখে ফেলে দিল। সত্যি এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না, বিড়বিড় করে সে বলল। প্রত্যেক মুরগি বিভিন্ন আকারের ডিম পারে। প্রাতরাশের টেবিলে এর সমন্বয় কিভাবেই বা হতে পারে? অন্তত দোকানে ডজনখানেক ডিম একই আকারে রাখা উচিত। কি বলেন মসিয়ে জ্যাপ? জ্যাপের ওই এক স্বভাব, লোককে রাগাবার জন্য সোজা আঙুলে ঘি না তুলে আঙুলটা বাঁকিয়ে তোলেন। তার এহেন কথায় একটু যেন রেগে গিয়েই জ্যাপ বিরক্তি প্রকাশ করলেন। রাখো তোমার মুরগির ডিমের কথা। বাড়ি থেকে বেরিয়ে সেদিন আমার মক্কেল কোথায় গেলেন সেটা বলো। এই খবরটাই আমার কাছে এখন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অবশ্য তুমি যদি সে খবরটা জেনে থাকো। বলছি বন্ধু। উত্তরে পোয়ারো এবার আসল প্রসঙ্গে চলে এলো। তিনি তার গোপন জায়গায় গিয়ে আত্মগোপন করেন। এই মসিয়ে ডেভেনহেইমের মগজে প্রচুর কুমতলব আছে ঠিকই, কিন্তু আমি স্বীকার করছি সেগুলো রীতিমতো উন্নত মানের। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে তার সঙ্গে পাল্লা দেওয়া যে সে লোকের কাজ নয়। তা উনি কোথায় লুকিয়ে আছেন তুমি কি জানো? নিশ্চয়ই। এটা খুবই দক্ষতার সঙ্গে উদ্ভাবন করতে হয়েছে।
সে যাই হোক, জ্যাপ অধৈর্য হয়ে বলে উঠলেন, ঈশ্বরের দোহাই, আমাদের উৎকণ্ঠার মধ্যে না রেখে বলেই ফেলো উনি এখন কোথায়। পোয়ারো যেন মুখে কলু পেঁটে বসে আছে। নিজে থেকে মুখ না খুললে কেউ তার মুখে একটা কথাও ফোটাতে পারবে না। ওর এ স্বভাব আমার অজানা নয়। জ্যাপ অধৈর্য হয়ে উঠলেও তেমনই নীরবে সে নিজের প্লেট থেকে ডিমের ভাঙা খোলাগুলো একটা একটা করে তুলে ডিম সেদ্ধর পাত্রে রাখল। তারপর আমাদের দিকে এমনভাবে তাকালো যেন কত বাধ্য সে আমাদের। এসো বন্ধু, তোমরা দুজনেই বুদ্ধিমান। আমি নিজেকে যে প্রশ্নটা করেছিলাম সেটা তোমরা নিজেরাই নিজেদেরকে করো। আমি যদি মিস্টার ডেভেনহেইম হতাম তাহলে কোথায় লুকোতাম? হেস্টিংস, তোমার কি বক্তব্য শুনি? আমি লন্ডনেই থেকে যেতাম। পাতাল রেল আর বাসের মধ্যে অসংখ্য মানুষের ভিড়ে মিশে যেতে পারি, যাতে করে আমার পরিচিত জনদের চোখে না পড়ি। একা থাকার চেয়ে ভিড়ের মধ্যে থাকা অনেক বেশি নিরাপদ। পোয়ারো এবার সব প্রশ্ন চোখে জ্যাপের দিকে তাকালো। আমি ক্যাপ্টেন হেস্টিংসের সঙ্গে একমত নই। আমি এই অবস্থায় পড়লেই সঙ্গে সঙ্গে অন্যত্র পালিয়ে যেতাম। কেবল এটাই বাঁচার একমাত্র সুযোগ, আর এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় আমার হাতে ছিল। জলে আমার ইয়াট সবসময় ভাসানো থাকে। হই হট্টগোল শুরু হওয়ার আগেই আমি ওই ইয়টে চড়ে অনেক দূরে পাড়ি দিয়ে দিতাম। এবার আমরা দুজনেই পোয়ারোর দিকে তাকালাম। তা মসিয়ে, এখন তুমি কি বলবে বলো? মুহূর্তের জন্য নীরব রইল সে। তারপরেই তার ঠোঁটে সেই অদ্ভুত রহস্যময় হাসিটা ফুটে উঠতে দেখা গেল। শোনো আমার প্রিয় বন্ধুরা, যদি আমাকে পুলিশের নজর এড়ানোর জন্য লুকিয়ে থাকতে হয় তাহলে কোথায় লুকোতাম জানো? স্রেফ জেলে গিয়ে ঢুকতাম। কি বললে তুমি? দুজনেই একসঙ্গে বলে উঠলাম। জ্যাপ, মসিয়ে ডেভেনহেইমকে জেলে পড়ার জন্য তুমি তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু ইতিমধ্যেই তিনি সেখানে গিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন কিনা তা ভাবতেও পারছো না তুমি। কি বলতে চাও তুমি? জ্যাপ, তোমার মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে মাদাম ডেভেনহেইম আদৌ বুদ্ধিমতী মহিলা নন, অথচ তোমার ভাষায় এই বুদ্ধিহীনা মহিলাকে তুমি যদি একবার বো স্ট্রিট থানায় নিয়ে যাও, তারপর তাকে বিলি কেলেটের সামনে দাঁড় করিয়ে দাও, তাহলে দেখবে তিনি ঠিক তাকে তার স্বামী হিসেবেই চিনতে পেরেছেন। মিস্টার ডেভেনহেইম দাঁড়ি গোঁফ ঘন ভুরু জোড়া কামিয়ে ফেলেছেন, এমনকি তিনি তার মাথার চুলগুলো পর্যন্ত ছোট ছোট করে ছেঁটে ফেলেছেন সম্পূর্ণভাবে ভোল পাল্টানোর জন্য। কিন্তু তা সত্ত্বেও গিন্নির চোখকে তিনি কিছুতেই ফাঁকি দিতে পারবেন না। ধরা ঠিক পড়ে যাবেন, তবে পৃথিবীর বাকি সবাই প্রতারিত হবে। তা তুমি কি বিলি কেলেটের কথা বলছো? কিন্তু সে তো পুলিশের কাছে যথেষ্ট পরিচিত। কেন, আমি তোমাদের বলিনি ডেভেনহেইম একজন অত্যন্ত চতুর লোক? অনেক আগেই তিনি তার অ্যালিবাই তৈরি করে রেখেছিলেন। গত শরতে তিনি মোটেই বুয়েন্স আয়ার্সে যাননি। তিনি তখন নিজেকে বিলি কেলেটের ভূমিকায় অবতীর্ণ করার চেষ্টা করছিলেন। টানা 3 মাস ধরে বিলি কেলেটের ভূমিকায় জেল খেটে সেই চেষ্টা তিনি চালিয়ে যান, যাতে করে সময় এলে পুলিশ যেভাবেই হোক তাকে চিনতে পারে কিংবা সন্দেহ করতে পারে। মনে রেখো, উনি টাকার পাহাড় গড়ে তোলার মতো সর্বনেশে খেলায় মেতে উঠেছিলেন। সেই সঙ্গে তিনি নিজেই নিজের কাছ থেকে মুক্তি পেতে চাইছিলেন মিস্টার ডেভেনহেইমের জীবন থেকে। পরবর্তী জীবন তিনি বিলি কেলেটের পরিচয়েই কাটাতে চেয়েছিলেন। তাই কি? হ্যাঁ বন্ধু, প্রথমবার 3 মাসের জন্য জেল খেটে বেরোনোর পর মহা মুশকিলে পড়তে হলো মিস্টার ডেভেনহেইমকে। দাড়িগোপ কেটে ছোট ছোট করে চুল ছেটে পুলিশের চোখকে ফাঁকি দেবার জন্য ভোল পাল্টে বিলি কেলেটের ভূমিকা তো নিয়েছিলেন, কিন্তু জেলের বাইরে এসে কি করেই বা তিনি আবার তাঁর আগের জীবনে ফিরে আসবেন? অর্থাৎ নতুন করে দাড়িগোপ গজাতে গিয়ে তাকে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু অতদিন পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। তাই নকল দাড়িগোফ এবং পরচুলা পড়তে হলো তাকে। কিন্তু তাতেও নতুন করে একটা সমস্যা দেখা দিল। এইসব মুখে ও মাথায় চাপিয়ে ঘুমানো খুব একটা সহজ ব্যাপার নয়। তাছাড়া তার স্ত্রী এতে সন্দেহ করতে পারেন। তাই এর মুশকিল আসান করতে মিস্টার ডেভেনহেইম রাতে স্ত্রীর সঙ্গে না শুয়ে আলাদা ঘরে শুতে শুরু করলেন।
তুমি নিজেও খবর নিয়ে জানতে পারবে বুয়েন্স আয়ার্স থেকে ফেরার পর গত 6 মাস ধরে ওরা স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে রাত কাটাচ্ছেন। এই খবরটা জানতে পেরে আমি তখন নিশ্চিত হয়ে যাই আমি ঠিক পথেই এগোচ্ছি। বাগানের এক মালি তার জবানবন্দিতে বলেছিল সে নাকি তার মনিবকে বাগানের ভেতর দিয়ে তাঁর স্টাডিতে যেতে দেখেছিল। এখন বুঝেছি লোকটির দেখার মধ্যে কোনো ভুল ছিল না। মিস্টার ডেভেনহেইম বাড়ি থেকে বেরিয়ে বোট হাউসে যান পোশাক বদল করতে। সেখানে তিনি বিলি কেলেটের মতো চোর ছাচরের পোশাক পরে নিজের দামি পোশাক লেকের জলে ফেলে দেন। পরে সেগুলো লেকের জলে ভেসে উঠতে দেখা যায়। তারপর তিনি তাঁর পরিকল্পনা মাফিক তাঁর হীরের আংটিটা একটা জুয়েলারিতে বন্ধক রাখেন এবং তারপর একজন পুলিশম্যানের উপর হামলা চালান। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বউ স্ট্রিট থানায় নিয়ে যায়, যেখানে তিনি নিরাপদে বন্দী হয়ে আছেন। সেখানে তাঁর পরিচিত জনরা তাকে দেখতে পাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না। এই অসম্ভব, বিড়বিড় করে বলে উঠলেন জ্যাপ। মিসেস ডেভেনহেইমকেই জিজ্ঞেস করো, তাহলেই সব জানতে পারবে, হাসতে হাসতে বলল আমার বন্ধুবর। পরের দিন একটা রেজিস্টার্ড চিঠির খাম পোয়ারোর প্লেটের পাশে পড়ে থাকতে দেখা গেল। খামটা সে খুলতেই তার চোখের সামনে একটা 5 পাউন্ডের নোট ভেসে উঠতে দেখা গেল। আমার বন্ধুর ভুরু কুঁচকে উঠল। কিন্তু এই টাকা নিয়ে আমি এখন কি করব? একলা নিলে পরে অনুশোচনা করতে হবে। আমার মাথায় একটা মতলব খেলে গেছে। পোয়ারো লাফিয়ে উঠল। আমরা 3 জন এ টাকায় আজ রাত্রে নৈশভোজ সারতে পারবো। এতে আমি সান্ত্বনা পাব। সত্যি এটা খুবই সোজা। এখন কথাটা ভাবতে আমার নিজেরই কেমন লজ্জা হচ্ছে। তবুও বলবো, এবার জ্যাপ আর তাঁর স্কটল্যান্ড ইয়ার্ড দেখুক আমি যেভাবে রহস্যের সমাধান করি তার সঙ্গে বাচ্চা চুরি করার সঙ্গে কখনোই তুলনা করা চলে না। ওহো, তুমি হাসছো হেস্টিংস, কিন্তু তুমি এমন কি দেখলে বা শুনলে যাতে তোমার মধ্যে এমন হাসির বন্যা বয়ে গেল? আজ আমরা শুনলাম আগাথা ক্রিস্টির লেখা কিংবদন্তি গোয়েন্দা এরকুল পোয়ারোর গল্প মিস্টার ডেভেনহেইমের অন্তর্ধান রহস্য। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।